ছোট্ট এই জীবনে আমি যা পেয়েছি তা অতুলনীয়, অভাবনীয়। আমার কঠোর পরিশ্রমে সকলে সন্তুষ্ট ছিল। কমিটির মাঝে আমি ছিলাম মধ্যমণি। আমায় ছাড়া, আমার পরামর্শ ছাড়া কোনো মিটিংই করতো না তারা। এই আমি যে এতটা সম্মান পাবো কখনো ভাবিনি। শিক্ষকতার মতো মর্যাদাপূর্ণ পদটি আমি পেয়েছি নিজ দক্ষতা ও সততার জোরে। বাচ্চাদের পড়াতে গিয়ে একটা বিষয় আমি খেয়াল করি, প্রতিটি বাচ্চার মাঝে আলাদা আলাদা ইচ্ছা ও প্রতিভা লুকিয়ে আছে। কেউ বা প্রকাশ করছে, কেউ বা করে না। আসলে এতিমখানাটি খুব বেশি বড় পরিসরে না হওয়ায় পড়াশোনার পাশাপাশি আলাদা সুযোগ ছিল না। আমি পারভিন আপার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র গড়ে তুললে কেমন হয়, যেখানে ওরা নিজেদের পছন্দ মতো কাজ করতে পারবে, পড়াশোনার পাশাপাশি জ্ঞান চর্চা করতে পারবে। আপা রাজি হন। আমি একদিন ক্লাস শেষে বাচ্চাদের বলি, ভবিষ্যতে তোমরা কে কি করতে চাও, মানে তোমাদের ইচ্ছা কি, কোনটা পছন্দ করো, কোন বিষয়টি ভালো লাগে। প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেয়। কেউ বলে আর্ট করবে, কারো দৌড় খেলা পছন্দ, কেউ বা হাডুডুডু, কেউ বা কবিতা তৈরিতে পটু। সামান্য কিছু বাক্য নিয়েই তালে তালে সাজিয়ে সুন্দর কবিতা বানায়। আপা বললেন, একটা পরীক্ষা নাও। ওরা বাচ্চা মানুষ, একজনেরটা শুনে আর একজন বলে। তাই করলাম। এক শুক্রবারের পরন্ত বিকেলে বাচ্চাদের নিয়ে বসলাম, নিজেদের পছন্দ মতো সব করতে বললাম। দৌড়াদৌড়ি খেলার আয়োজন হলো, দাবা ও হাডুডু খেলার আয়োজন করলাম, সঙ্গে অঙ্ক দৌড়। বড় মেয়েদের নিয়ে বিতর্ক অনুষ্ঠানও করলাম। বিচারক হিসেবে আমরাই শিক্ষকেরা থাকলাম। উৎসাহ দিতে ছোটোখাটো পুরস্কারের আয়োজন ও খাওয়া দাওয়ার আয়োজন করলাম। বাচ্চারা তো ভীষণ খুশি। এমন প্রতিযোগিতা প্রথমবার হচ্ছে এখানে। কম বেশি সবাই যোগ দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো। যে যার মতো প্রতিভার প্রতিফলন করতে ব্যস্ত। আমরা সবাইকে উৎসাহ দিচ্ছি। প্রতিযোগিতা শেষ হলো। কজন বাচ্চা লম্বা দৌড়ে ভীষণ পারদর্শী, আবার কজন আর্টে এত সুন্দর আর্ট করেছে যে মনে হয় বাস্তব কোনো ছবি দেখছি। দড়ি খেলায় কজন মেয়েকে পেলাম ভীষণ চতুর। হাডুডু ও দাবাতেও কয়েকজনকে পেলাম। পুরস্কার দেওয়া শেষ হলে আপার সঙ্গে কথা বলি আমি। ছোট্ট ছোট্ট গ্রুপ আকারে বাচ্চাদের ভাগ করি, কিন্তু প্রতিটি গ্রুপের জন্য ট্রেনার প্রয়োজন, যারা ওদের প্রতিভাকে আরও উন্নত করতে সাহায্য করবে। আপা বলেন, এই বিষয়ে কমিটি কোনো হেল্প করবে না, যা করার নিজেদেরকে করতে হবে। প্রশিক্ষণের জন্য মানুষ আনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, আবার আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। শুধু আমাদের মুখের কথার ওপর ভরসা করে কমিটি থেকে টাকা দেবে না। সুতরাং ছেড়ে দাও এসব, যেমন চলছে তেমনি থাক। সপ্তাহে একদিন আমরা ওদের বিনোদন দেওয়ার চেষ্টা করব, তাহলেই হবে। ওরা এতিম দেখে কি সুযোগ পাবে না আপা? ওদের কি কোনো স্বপ্ন থাকতে নেই? আমিও এতিম ছিলাম, স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা আমি বুঝি। আমাদের উচিত ওদের প্রতিভাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করা। দেশ এখন কত উন্নত, বাচ্চারা নিজেদের প্রতিভা নিয়ে ন্যাশনাল পর্যায়ে যাচ্ছে, দেশে বিদেশে নাম কুড়াচ্ছে। সেখানে ওরা কেন পিছিয়ে থাকবে? শুধু এতিমখানায় কেন বন্দি থাকবে ওদের প্রতিভা? ওরাও এগিয়ে যাক নিজ ছন্দে, দেশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে বলুক, আমরা পারি। ওদের যে জিততেই হবে এমনটা না, অভিজ্ঞতা অর্জন হবে। একসময় ওরাও জিতবে, আমাদের মাথা উঁচু করবে। এটা আমার বিশ্বাস। চেষ্টা করলে কোনো কাজে অসম্ভব না। আর যদি বলেন টাকার কথা, টাকার প্রয়োজন জানি। দুনিয়ার কোনো কিছুই ফ্রিতে হয় না। কিছু পেতে হলে অবশ্যই খরচ করতে হবে। আমরা সৎ পথে খরচ করব। সফলতা সৃষ্টিকর্তা এনে দেবেন, ভরসা রাখুন। কারো কোনো খরচ করতে হবে না। এক্ষেত্রে সবটা খরচ আমি করব আপা। যেহেতু উদ্যোগটা আমি নিচ্ছি, আপনি শুধু পাশে থাকুন। এছাড়াও যা হবে এতিমখানার ভেতরেই হবে, বাইরে তো কোনো বাচ্চাকে নেওয়া হচ্ছে না। আপা বলেন, তুমি মেয়ে বড্ড জেদি, তোমার সঙ্গে কথায় যুক্তিতে পারা যাবে না। যা করবে করো, টাকা আমিও দেব, দুজনে মিলে করি, কম বেশি দিয়ে। আপার সম্মতি পেয়ে আমি লেগেই যাই কাজে। বিভিন্ন একাডেমি ও প্রশিক্ষণ সেন্টার ঘুরে ঘুরে দক্ষ মানুষ খুঁজি বাচ্চাদের প্রশিক্ষণের জন্য। পেয়েও যায় তেমন, তবে বিপুল পরিমাণে টাকার দাবি করেন। উপায় নেই, রাজি হয় তাতে। ঘন্টা করে প্রশিক্ষণ দেবে তারা গ্রুপে বিভক্ত বাচ্চাদের। সেখানে সব ঠিক করে আবার আসে এতিমখানায়। শিডিউল ঠিক করতে হবে, সময় বের করতে হবে। অন্য সব টিচারদের নিয়ে মিটিং করে সপ্তাহে 3 দিন 3 ভাগে সময় নির্ধারণ করে তাদের জানায়। প্রচুর মাথা ঘামাতে হয় আমার এখানে। টাকাও ঢেলেছি, সবটাই করলাম বাচ্চাদের জন্য। আমি চাই না এতিম বলে ওরা পিছিয়ে থাক। প্রশিক্ষণ পেয়ে প্রতিটি বাচ্চা আরও দক্ষ হয়ে উঠবে, ভবিষ্যতে কিছু করতে পারবে। আমার এই পরিকল্পনা সত্যি সত্যি বাস্তবায়ন হতে লাগে। ধীরে ধীরে ওরা যেন হিরেতে পরিণত হয়।
নিজ নিজ প্রতিভার ওপর জ্ঞান চর্চা করে আরও অভিজ্ঞ হয়ে ওঠে। মাত্র 3 মাসে এক একজন এক এক বিষয়ে পারদর্শী হয়ে ওঠে যেন। দূর দূরান্তের ছোটোখাটো প্রতিযোগিতাগুলোতে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে, প্রায়ই জানে, কিন্তু বিপত্তি বাঁধে বড় কোথাও অংশগ্রহণ নিয়ে। আমাদের অফিসিয়াল কোনো কাগজপত্র নেই, শুধু এতিমখানার পরিচয় হচ্ছে না। বাধ্য হয়ে এবার আমি বিষয়টি কমিটিতে পেশ করি। তারা আমাদের পাশে দাঁড়ায়। অফিসিয়াল কাগজ তৈরি করে বিভিন্ন ব্যক্তিবর্গের সিগনেচার দিয়ে একটা ডকুমেন্ট আকারে আমাদের দেয়। ওদের প্রধান হয় আমি। আমার আন্ডার থেকে বাচ্চারা গিয়ে একটা গ্রুপের নাম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং সাফল্যের সঙ্গে জয়লাভও করেছে। বেশ কজন বাচ্চা আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। কাজ বাড়ে তখন। এতিমখানায় খুব কম সময় দিতে পারি, ওদের সঙ্গে থাকতে হয়, বহুদূর জার্নি করতে হয়। কমিটির প্রতিটি সদস্য তখন আমাদের বিষয়ে অবগত। তাদের ধারণার বাইরে গিয়ে এই অসাধ্যকে সাধন করেছিলাম আমরা। এই ছোট্ট এতিমখানা যে এতদূর যেতে পারে তা তারা ভাবতে পারেনি। এবার তারাও আমার পাশে দাঁড়ায়, আমায় সর্বোচ্চ সহযোগিতা করে, ছুটি মঞ্জুর করে। আমিও একটা ম্যাম, প্রচণ্ড লড়াই করি। আমাদের বাচ্চাদের পুরো দুনিয়ার বুকে পরিচয় করিয়ে দিতে চাই। সাফল্যও হয়। ওই দিন ছিল সবচেয়ে খুশির দিন, যখন বাচ্চারা বিজয়ী হয়ে আমাকে ট্রফি এনে দেখায়। ওদের লিডার হিসেবে আমায় পরিচয় দেওয়া হয়। শত শত মানুষের মাঝে আমায় সম্মান দেওয়া হয়। সেদিন খুশিতে কেঁদেছি আমি। আকাশ পানে তাকিয়ে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি। আমি পেরেছি নিজের পরিচয় তৈরি করতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে। আজ আমায় সারা বিশ্ব চিনছে। এরপর থেকে শুরু হলো আমার জীবনের এক নতুন মোড়। আমাদের এতিমখানা লোকের চোখে অতুলনীয় হয়ে ধরা দিল। বিভিন্ন বড় বড় টিমের লিডার হওয়ার অফার এলো, কেননা আমি দায়িত্বের সঙ্গে কাজ করেছিলাম, নিজ বুদ্ধি ও সৎ চিন্তাধারা। দুটো অফার লুফেও নিলাম। আমাদের এতিমখানায় প্রচুর ফান্ড ও ইনভেস্টার আসতে লাগে। বেশ কটি বাচ্চা নিজেদের প্রতিভার দৌলতে দেশের বাইরে অবধি পা রাখতে সক্ষম হয়। ওদের পরিচয় ছিল আমাদের এতিমখানা ও আমি। কতটা গর্বের বিষয় ভাবুন। 3.5 বছরের ব্যবধানে এতিমখানা পৌঁছে যায় বহু দূরে। আমার নাম ডাক হয় কমিটিতে, আমায় নিয়ে ধন্য ধন্য করে সবাই। আমার কাজ দেখে আমার স্থান হয় কমিটির একটি বড় পদে। অর্থবিত্তে আর অভাব থাকে না আমার। পারভি না পায় এবার আমায় ঝেঁকে বসে, বাড়ি করো, টাকা পয়সা তো অনেক হলো, এবার একটা সুন্দর বাড়ি করো। আমিও রাজি হয়। সত্যি আমার একটা বাড়ি দরকার। সব কাজ এতিমখানায় বসে করা যায় না, কারণ আমি এখন বাইরের কাজও করি। খুবই সাদামাটা করে থাকার মতো একটা বাড়ি করতে চেয়েছিলাম। আপা বলেন, বাড়ি জীবনে একবারই করবে, ভালো করেই করো। এমন ব্যবস্থা করো যাতে বুড়োকালে অসুস্থ হলে শুয়ে বসে খেতে পারো। 3 তলা ফাউন্ডেশন দিয়ে করো। 1 তলায় তুমি থাকলে 2 তলা ভাড়া দিয়ে রাখবে। ছেলে মেয়ে নিয়ে চলে যাবে তোমার। আমি এতেও সম্মতি দিই। কেন যেন আপার কথা ফেলতে পারতাম না আমি। বাড়ির কাজ যেদিন শুরু হয়, আপাকে নিয়ে কজন গরিব মানুষ খাইয়েছি, শুভ কাজে দান করেছি, দুমুঠো গরিবের মুখে ভাত তুলে দিয়েছি। আমি যে শুধু নিজের জন্য করেছি তা কিন্তু নয়, সমান তালে এতিমখানার জন্যও খেটেছি। যতই হোক, এখান থেকে সব কিছুর সূত্রপাত। এতিমখানার দৈর্ঘ্য বেড়েছে এই কয়েক বছরে। নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। শুধু তাই নয়, এখানে এসেছি থেকে দেখেছি নিজ নিজ ধর্ম বিষয়ে সবাই ততটাও জ্ঞানী নয়। সাধারণ ধর্মজ্ঞান দেওয়া হলেও চর্চার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, মানে কোনো বাধ্যবাধকতা নেই। করলে করো, না করলে নাই। যেমন নামাজের আলাদা ঘর নেই। সব ঘর তো আর পবিত্র থাকে না, যেহেতু সারাদিন চলাচল করা হয় সেসব ঘর দিয়ে। আবার বাচ্চাও আছে এতিমখানায়, তাই আলাদা একটা নির্দিষ্ট নামাজ ঘর থাকলে ভালো হয়। সকলে মিলে সেই পরিকল্পনা করি, একটা বড় সুন্দর নামাজ ঘর করি। মুসলিম মেয়েদের নামাজ কোরআন শেখার জন্য 3 জন মহিলা রাখি। দিনের নির্দিষ্ট একটা সময়ে মুসলিম সব মেয়েরা সেই ঘরে পাক পবিত্র হয়ে গিয়ে কোরআন শিখত, নামাজ সহ বিভিন্ন দোয়া দরুদ শিখত। সেই ঘর পরিষ্কার করার জন্য একজন মহিলাও রেখেছি। আমার এই উদ্যোগ দেখে হিন্দু মেয়েদের জন্য কমিটির সকলে ছোট্ট একটা মন্দির তৈরি করে দেওয়ার চেষ্টা করে। ওই কাজেও আমি সায় দিয়েছি। ধর্ম যার যার হোক, কারো ধর্মে জোর করার অধিকার আমার নেই। যার যার ধর্ম তাদের পালন করতে দিতে হবে। আমি শুধু পারি নিজ ধর্মে দাওয়াত দিতে। জোর করা আমাদের কাজ নয়। সৃষ্টিকর্তা জুলুম পছন্দ করেন না। তবে মন্দিরটা ভেতরে তৈরি করা যায়নি কিছু কারণে। এতিমখানা থেকে একটু দূরে একটি মন্দির ছিল পরিত্যক্ত, সম্ভবত আগুন লেগে পরিত্যক্ত ছিল। সেটির মালিক খুঁজে বের করে নতুন করে মন্দিরে কাজ করার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হন, তবে এখানে কোনো অর্থ খরচ সে করতে পারবে না।
ধর্মালয় যেহেতু তাই কমিটি থেকে ম্যানেজ করা হয়, সংস্কার কাজ করা হয় ভেতর বাইরে, পুরোহিত রাখা হয়, ঝোপঝাড় পরিষ্কার করা হয়, সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া হয়। হিন্দু মেয়েরা সেখানে গিয়ে নিজেদের ধর্ম পালন করত। দুই ধর্মের মেয়েদের মাঝে সম্পর্ক ছিল বোনের চেয়েও বেশি। ছোট থেকে তাদের এটা শেখানো হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম যাই হোক, আসল পরিচয় সে একজন মানুষ। সবাই মিলেমিশে থাকতো ওরা, একে অন্যের সহযোগিতা করত। এছাড়াও আমাদের এতিমখানার আশেপাশে কোনো ডাক্তার ছিল না, ওই পুরো গ্রামটার মাঝেই ছিল না। কেউ অসুস্থ হলে বাজার অথবা শহরে নিতে হতো, বেশ অসুবিধে হতো এতে। রাত বিরাতে কেউ অসুস্থ হলে ঝামেলা হয়ে যেত। এই তো সেই দিনের কথা, পারভিন আপার প্রচণ্ড জ্বর এসেছে, জ্বরের চোটে খিঁচুনি উঠে গেছে এক প্রকার। ভয়ে সব কান্নাকাটি অবস্থা, আমি নিজেই ভয়ে কেঁদে ফেলেছি। অন্য সব শিক্ষকেরা মিলে মাথায় পানি দিয়েছে, তেল মালিশ করেছে, তবুও কমার নাম নেই। অবস্থা বেগতিক। রাত বাজে 2টো। কি করব বুঝছিলাম না। কোনো পুরুষ মানুষ ছিল না সেই সময়। বাধ্য হয়ে আমরাই বড় হাসপাতালে নেওয়ার চিন্তা করি। ওদিকে রাস্তায় গাড়িও নেই, ভাবুন কি একটা বিপদ। পরে এক চাচি গিয়ে এলাকার এক অটো ড্রাইভারকে ডেকে এনেছে। তারপর আপাকে নিয়ে হাসপাতালে গেছি আমরা। ভাগ্যিস পথেতে কিছু হয়নি, বেশি দূরে নয় হাসপাতাল, তবুও রাত হলে যাওয়া অসুবিধা, গাড়ি পাওয়া যায় না। ডাক্তার আপাকে ভর্তি করেন, জানায় আর একটু দেরি হলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। ওই দিনই ঠিক করি একটা চিকিৎসা কেন্দ্র করব আমি। তখন তো আমি এমনিতেই কমিটির সদস্য, তাই খুব বেশি পরিশ্রম করতে হয়নি। এতিমখানার পাশে কিছুটা জায়গা ছিল বাঁশঝাড় দেওয়া, সেই জায়গাটা কিনে বাঁশঝাড় পরিষ্কার করে একটি ওষুধের দোকান ও সাধারণ পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। একজন ভালো ডাক্তারকে আনা হয় সেখানে। নিজ খুশিতেই তিনি কাজটি করেন। অর্ধেক টাকা তিনি ও অর্ধেক টাকা আমরা দিয়ে দোকানটা দাঁড় করায়। গ্রামে যেহেতু কোনো ওষুধের দোকান ছিল না, তাই সেই দোকান চলে ভালোই। বড় একটা গ্রাম, আশপাশ থেকেও মানুষ আসে। রাস্তার পথচারীরা প্রয়োজনে দোকানে আসে, উপচে পড়া ভিড় থাকে সব সময়। কোনো বাচ্চা অথবা শিক্ষকদের মাঝে কেউ অসুস্থ হলে সেখান থেকে ওষুধপত্র নিতাম আমরা। বেশ অভিজ্ঞ ডাক্তার ছিলেন তিনি, গ্রামবাসী ভীষণ সম্মান করত তাকে। একসময় লোকটা তার পরিবারও নিয়ে আসে এখানে। ডাক্তার লোকটা সৎ ছিল খুবই। পরবর্তীতে বছর সময় নিয়ে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেন তিনি। এই উন্নয়নমূলক কাজগুলো সবই করা হয়েছে ওপর মহল থেকে। আমার নিজস্ব কোনো অর্থ এখানে তেমন খরচ করতে হয়নি। আমাদের এতিমখানা ফুলে ফেঁপে উঠেছিল, লোকের নজরে ছিল, বহু ফান্ড ও ইনভেস্টর ছিল, সরকারি সহায়তাও পাওয়া শুরু করেছিলাম। তাই উন্নয়নমূলক যাই করতে চাইতাম প্রচুর সহযোগিতা পেতাম। আমার কাজ ছিল পরিকল্পনা দেওয়া ও তা বাস্তবায়নে সাহায্য করা। এতে উল্টে আমি সম্মানই পেয়েছি। প্রতি বছর আমাদের গ্রুপ থেকে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করত, দেশের বাইরে পা রাখত। নতুন আরও বহু উদ্যোগ যোগ হয় সেই সময়। আমাদের গ্রুপের পেছনে বহু ফান্ড ও অর্থ ব্যয় করতে ইচ্ছুক হয়, যেহেতু বেশ কটি বাচ্চারা বিদেশ অবধি পাড়ি দিয়েছিল এই গ্রুপের হয়ে, তাই সকলের নজরে আসে। গ্রুপকে দেশের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করা হলে সরকার থেকে প্রচুর সহায়তা পাই আমরা, বিশেষ করে আমি। জানেন, এত পেয়েও আমার মনে কখনো অহংকার আসেনি। কমিটির বড় পদের সদস্য হয়েও এতিমখানার সকল কর্মীদের প্রতি মিশুক থেকেছি। যেখানে অন্যরা আদেশ করে যেত সেখানে আমি হাসি মুখে অনুরোধ করতাম। প্রতি সপ্তাহে একদিন করে নিজ হাতে রান্না করতাম সব বাচ্চাদের জন্য। বিকেলে ওদের নিয়ে আশেপাশে ঘুরতে যেতাম। খেলাধুলার জন্য পার্ক তৈরি করা হয়েছিল। এতিমখানার পরিধি বাড়িয়ে গড়ে উঠেছে একটা একাডেমিক ভবন, যেখানে বাচ্চারা নিজেদের প্রতিভার বিকাশে পড়াশোনা করত। দূর দূরান্ত থেকে বাচ্চারা এসেছে এখানে। দুটো এতিমখানা যুক্ত হয়েছিল আমাদের সঙ্গে, কারণ এখানে সব সুযোগ সুবিধা ছিল। প্রশিক্ষণের জন্য নামকরা প্রশিক্ষক ছিল আমাদের। বহু ধনী ঘরের সন্তান আমাদের এখানে আসে গ্রুপে জয়েন হতে। নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে দেয়নি কমিটির সদস্যরা। তাদের ভাষ্য মতে ওরা এতিম বাচ্চাদের প্রতি সদয় নাও হতে পারে, মনে আঘাত দিয়ে কথা বলতে পারে, যেটা আমরা চাইনি। এখানে শুধু এতিম বাচ্চারাই থাকবে, এতিমদের ঘর এটি। তাই আমিও আর নিতে পারিনি। ওপর পদ থেকে যে কাজ নিষেধ করেছে সেটা করতে চাইনি কখনো। অবশ্যই তারা আমার থেকে ভালো বলছে, দীর্ঘদিন তারা এই কাজে যুক্ত ছিল। দুদিন এসে আমি নিশ্চয়ই সব ভালো বুঝতে পারবো না। সুখে ভরপুর ছিল আমাদের জীবন। আমার ছেলে আলিফ গণিতে ভীষণ পটু, সংখ্যা দিয়ে খেলে দেখি। ছোট ক্লাসের হয়েও বড় ক্লাসের অঙ্ক সমাধান করে এক নিমিষে। ওর স্বপ্ন বড় হয়ে গণিত বিষয়ক শিক্ষক হবে। ছেলে আমার বুঝদার খুবই। এই তো এবার ওকে ছেলেদের সেকশনে পাঠিয়ে দেব, ওখান থেকেই বাকি পড়াশোনা করবে। এতিমখানার রুলস ভঙ্গ করব না আমি কিছুতেই।
সে যতই আমি ওপর পদে যাই না কেন, মেয়েটাও কিন্তু বড় হয়ে গেছে, গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, সুন্দর করে কথা বলে, সকলের চোখের মণি, সারাদিন সবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, দৌড়ঝাঁপ করে বেড়ায়। মেয়েকে রাতেও কাছে পায় না, তেমন সবার কাছে থাকে। আমার অবশ্যই এতে ভালোই হয়। অনেক দায়িত্ব আমার কাঁধে, ভেতর বাহির দুই দিকই সামলাই আমি। রাত জেগে কাজ করতে হয় প্রায় প্রায়। কাছে বাচ্চা থাকলে তার ঘুমের ব্যাঘাত ঘটে, এর চেয়ে বরং ওদের কাছেই থাক। আমি কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে দেখে আসি, রাতে 2-3 পাক দিই সবার ঘরে ঘরে, কারো কাঁথা টেনে দিয়ে আসি, কারো মাথা সোজা করে দেওয়াই আমার নিত্যরাতের কাজ। এখানের প্রতিটি বাচ্চা আমার সন্তান, জন্ম না দিলে ওদের আমি মানুষ করছি, সেই সূত্রে আমি ওদের মা। আজও সকলে আমায় তন্নিমা বলেই ডাকে। জীবনে বহু কিছু অর্জন করেছি আমি, সম্মানের খাতিরে ছোট পদের কর্মীরাও আমায় ম্যাডাম বলে ডাকতে চেয়েছে। আমি নিষেধ করে দিয়েছি প্রথম দিনেই, ওসব আমার পছন্দ নয়। পুরনো দিন, পুরনো মানুষ, পুরনো সম্পর্ক আমি ভুলিনি। আগের মতোই আপা বলে ডাকতে বলেছি। এদের সঙ্গে মিলেমিশেই থাকতে চাই আমি। পেশাটা বাইরে থাক, আগে এরা আমার আপনজন, আমার পরিবার। যে কোনো কাজে এখনও আমি আগে পারভিন আপার কাছে দৌড়ে যাই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপার থেকে পরামর্শ নিই। আপা বলেন, তুমি নিজেই এখন পটু, আমি যা করেছি তার চেয়ে 1000 গুণ বেশি করেছো তুমি। তোমার কাজ এখন জগৎ জুড়ে ছড়িয়েছে, কত ওপর পদে গিয়েছো তুমি, তবুও কেন আসো আমার থেকে পরামর্শ নিতে? আমি বলি, আপনি আমার গুরু, আজীবন আমার গুরু হয়েই থাকবেন। সে আমি যতই ওপর পদে যাই না কেন, আপনার শিষ্য হয়ে থাকবো সব সময়। বড় বোন আপনি, আপনার থেকে পরামর্শ না নিলে সাহস পাই না। আমি জানি আমি ঠিক, তবুও আপনার মুখ থেকে একটা হ্যাঁ শুনলে আমার শান্তি, মনটা নিশ্চিন্ত হয় আপা। তাই যতদিন আছেন আমাকে আপনার গাইড করতেই হবে। পুরো এতিমখানায় বলতে গেলে এখন আমার আন্ডারে চলে। পারভিন আপার শরীরে আর পারে না, শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে, একটু জোরে বা দ্রুত কথা বললে সমস্যা হয়, সিঁড়ি ওঠানামা করতে পারে না। নিজ দায়িত্বে আপার জন্য একটা নার্স রেখেছি আমি, 24 ঘন্টা আপার সঙ্গে থাকে সে, খাওয়া, ওষুধ, ঘুম যাবতীয় সব করে দেয়। আপার পদটা কিন্তু আজও আছে, আমি টিকে রেখেছি বলে কয়ে। আমি আজও করে দিই ছোটোখাটো সব কাজ, ঝাড়ু পোছা রান্না বান্না ছাড়তে পারি না। লোকে বলে এসব কেন করি আমি, আলাদা লোক আছে এসব করার জন্য, কিন্তু আমি শুনি না। জীবনের একটা অংশ সংসারের পেছনে দিয়েছি, তাই সংসারের কাজ ছাড়তে পারি না কিছুতেই। এত উন্নতি যে শুধু আমার হয়েছে তা কিন্তু নয়, আমাদের এতিমখানার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ সফলতা পেয়েছে, সরকারি পদে নাম লিখিয়েছে, ছোটোখাটো যে যে পেশায় ছিল প্রত্যেকেই উন্নতি করছে, কারো বেতন বেড়েছে, কেউ বা আলাদা সুযোগ পেয়েছে। কমিটির সদস্যরাও ভীষণ উন্নতি করেছে নিজেদের কর্মজীবনে। আমি শিক্ষকতা পেশাটা ধরে রেখেছি, তবে একটা ক্লাসই নিতে পারি, সময়ে কুলায় না। দিনের বেশিরভাগ সময় কাজের পেছনেই পার হয়ে যায় আমার। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরি ঘামার্ত মুখ নিয়ে, আবারও কাজে লেগে পড়ি। মেয়েরা খাইয়ে দেয় কাজের ফাঁকে ফাঁকে, আমি যেমন ওদের মায়ের মতো ট্রিট করি, ওরাও আমায় ওদের মেয়ে বানিয়ে নিয়েছে। কতগুলো মা পেয়েছি আমি, ভীষণ যত্ন করে আমার। শাড়ি পরলে কেউ এসে কুচি ধরে দেবে, কেউ বা চুল বেঁধে দেবে, জুতো এনে পায়ে পরিয়ে দেবে, দূরে গেলে টিফিনও গুছিয়ে দেবে, রাতে বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। এত অর্জন আমার, মনে তবুও দ্বিধা থাকে, আমি সত্যি এসবের যোগ্য তো? এত কিছুর কি সত্যিই পাওনাদার আমি? নিজের মনের এই খুঁতখুঁত থেকে বিভিন্ন কোর্স করেছি আমি, ইংরেজি বা বাংলা বিষয়ে কোর্স করে সার্টিফিকেট পেয়েছি, ভাষার ওপর কোর্স করেছি। লোকে এবার খুব সহজেই আমার যোগ্যতার ওপর আঙুল তুলতে পারবে না। নানান কাজে শহরের বাইরে যেতে হয় আমার, আদব কায়দা রপ্ত করেছি, গুছিয়ে কথা বলাও শিখেছি, একটা নিজস্ব গাড়ি কিনেছি, ড্রাইভার রেখেছি, এতিমখানার জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, এটা সম্পূর্ণ নিজস্ব না, যে কোনো সময় ফোন দিলে চলে আসবে এমন ব্যবস্থা করে রেখেছি, যাতে কেউ গুরুতর অসুস্থ হলে সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে নিতে পারি। গ্রামের অনেক মানুষ আমাদের থেকে সাহায্য চাইতে আসে, কেউ অসুস্থ হলেই ছুটে আসে আমাদের নিকট, আমরাও সাহায্য করি। সমাজসেবামূলক অনেক কিছুই করেছি আমরা। যেই আমি এক সময় একজনের সহকারী হিসেবে কাজে এসেছিলাম, সেই আমরাই আজ 2 জন সহকারী, যাদের আমি সম্পূর্ণ নিজ টাকায় বহন করি। ছোটোখাটো এতিমখানায় দান করি, নিজে একটা ফান্ড তৈরি করেছি, যেখানে আমি সহ এতিমখানা সকলে কম বেশি দান করেন। সেই দান আমরা ছোটোখাটো এতিমখানায় দিয়ে আসি। আমাদের যথেষ্ট আছে, তাই অন্যদের সহযোগিতায় এগিয়ে যায়। ইদানিং পারভিন আপা আমার ওপর খুবই অভিমান করে থাকে, তাকে তেমন সময় দিতে পারছি না বলে। আসলে একটা নতুন উদ্যোগের চিন্তা ভাবনা করছি আমি, তাই ফ্রি সময় একটু কমই হাতে। এক শুক্রবারে আপার কাছে গেলাম,
পায়ের কাছে গিয়ে বসলাম। আমায় দেখে মাথা নিচু করলো সে। আমি উকি দিয়ে বলি, রাগ করেছেন আপা? দুঃখ পেয়েছেন? আপা জবাব দেয় না কোনো, মুখখানা থমথমে। নিজ ব্যাগ থেকে একটা গোলাপ ফুলের মালা বাহির করে আপাকে পরিয়ে দিই। আপা মালা পেয়ে ভীষণ খুশি। মুগ্ধ দৃষ্টিতে তার খুশি উপভোগ করলাম। আমি তার দিকে তাকিয়ে বললাম, গোলাপ হলো ভালোবাসার প্রতীক। আমায় আপনাকে তো ভালোবাসার কেউ নেই, তাই নিজেরাই নিজেদের ভালোবেসে গোলাপ দিই। আপা বলেন, ভালোবাসার সুযোগ দিলে অবশ্যই পাবে। তেমন মানুষ আমি না হয় বুড়ো হয়ে গেছি, অসুস্থতার ভারে, চলাফেরাই দায়। তুমি কেন একলা একা তন্নি? তোমার এখন সব আছে, রূপ সৌন্দর্য আগের থেকে বেড়েছে বলে কমেনি। আগে চিন্তায় চিন্তায় চেহারায় লাবণ্য হারিয়ে গেছিল, এখন জীবনে বহু কিছু পেয়েছো। ফিরে এসেছে সব লাবণ্য। নিজের জমি আছে, বাড়ি হচ্ছে, গাড়ি আছে, অর্থবিত্তে পরিপূর্ণ। সারা জীবন বসে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে নিয়েছো। বাচ্চারাও বড় হয়েছে, ছেলে দূরেই থাকে, পড়াশোনায় ব্যস্ত সে, মেয়ে নিজ হাতে খাওয়া শিখেছে। এখন তুমি চাইলে জীবনকে নতুন করে শুরু করতে পারো। কম তো প্রস্তাব পেলে না। কমিটির প্রধান ইরশাদ রহমানের মতো মানুষ সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তোমায়। লোকটা ভালো ছিল, সৎ চরিত্রের তিনি। স্ত্রী মারা গেছেন বহু আগে। ওনার সঙ্গে তোমার সম্পর্ক হলে খুব মন্দ হতো না। তাকেও রিজেক্ট করলে। এক প্রশিক্ষক বিয়ের প্রস্তাব দিলেন, তিনিও নাম করা ব্যক্তিবর্গ, তাকেও নিষেধ করলে। আরও কতজন তোমার পেছনে লাইন ধরে আছে তা আমি জানি। সবাই কিন্তু খারাপ না। তুমি চাইলেই যাচাই বাছাই করে জীবনে কাউকে স্থান দিতেই পারো। সারা জীবন এভাবে থাকতে পারবে? কাজ করতে করতে একসময় হাঁপিয়ে উঠবে, ইচ্ছে হবে অবসর নেওয়ার। অবসরে একজন সঙ্গীর দরকার পড়বে, যার সঙ্গে সুখ দুঃখের আলাপ করবে। ছেলে মেয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি কাকে আঁকড়ে ধরবে? কে তোমার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হবে? সারাকাল আমিও বেঁচে থাকবো না তোমায় পরামর্শ দিতে, আগলে রাখতে। দিন শেষে একজনকে প্রয়োজন তন্নি। এতকাল নিজের জন্যই কোনো সিদ্ধান্ত নাওনি তুমি তন্নি। এবার তোমার সব আছে, তাই ভেবে দেখো। বয়স কম তোমার, জীবনে বহু কিছু এখনও বাকি আছে। আপা আপনি জানেন কিন্তু আমার অতীত সম্পর্কে। দীর্ঘদিনের সংসার ভেঙেছে আমার, প্রতারিত হয়েছে আমি নিজ ভালোবাসার মানুষটির থেকে। আমার জন্য সব এত সহজ নয়। শেষবার কি হয়েছিল শোনেননি? মিথ্যা ভালোবাসার নাম করে রাশেদ নামক অমানুষটি কি করেছিল আমার সঙ্গে? কলঙ্কের দাগ লাগিয়ে কাদা ছুঁড়ে বস্তি ছাড়া করেছিল আমায়। সব অপমান এত সহজে কি করে ভুলি আপা? কাউকে কিভাবে আনবো আমার জীবনে? সবাই কিন্তু রাশেদ বা আকাশ নয়। দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। এটা ঠিক। তুমি হয়তো যে দুজনকে পেয়েছো, দুজনই প্রতারক, স্বার্থপর ছিল। তাই বলে সেই দুজনের জন্য সবাইকে খারাপ ভাবতে পারো না। পৃথিবীতে সবাই খারাপ হয় না তন্নি। সবাই খারাপ হলে পৃথিবী টিকে থাকতো না এখনো। খারাপ যেমন আছে, ভালোও আছে। ভালোটাকে বেছে নিতে হবে তোমার। সাধারণ হয়ে এসেছিলে তুমি, অসাধারণ হয়ে ধরা দিয়েছো। তেমনি অসাধারণ কাউকে খুঁজে নাও। সুযোগ দাও নিজেকে, আটকে রেখো না আর অনুভূতিকে। অনুভূতিহীন মানুষ বাঁচতে পারে না। আপার কথার জবাব না দিয়েই বেরিয়ে এলাম আমি। জানি না এরপর কি হলো আমার। তার বলা কথাটাই বারবার ভাবতে লাগলাম। তবে কি আমার মত বদলাচ্ছে?